আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মারফি রহমান। সিলেটের সুরমা সহ বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই জেলায় পানিবন্দী অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। সিলেট নগরে পানিতে ডুবে আছে বাসাবাড়ি, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দির। বৃষ্টির পানিতে বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের আঙিনায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগও নিচ তলায় পানি ঢুকেছে। তবে বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জে নদ নদীর পানি কিছুটা কমেছে। তারপরও সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে মৌলভীবাজারে। দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জে আছেন সহকর্মী বিন্দু তালুকদার। সেখান থেকে সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। বিন্দু, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য আমাদের জানাবেন এবং সে সাথে আরো যেটা জানাবেন যে বন্যার বিষয়ে কি বলছেন পানি উন্নয়ন বোর্ড। ধন্যবাদ মারফি। যেমনটা বলছিলেন, সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি আসলে অপরিবর্তিত রয়েছে বলা যায়। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত ও পাহাড়ি ডলে উজান থেকে নেমে আসা পানিতে সকালে সুরমা নদীর পানি বৃদ্ধি হলো, বৃষ্টি না হলে আবার বিকেলে কমে যাচ্ছে, আবার রাতে বৃষ্টি হলে সকালে বেড়ে যাচ্ছে। আমরা সকালে সংবাদে যেমনটা জানিয়েছিলাম যে সুরমা নদীর পানি 5 সেন্টিমিটার কমেছিল, কিন্তু সকালে বৃষ্টিপাত হওয়ায় আবারও 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলগড় পয়েন্টে বিপদসীমার মাত্র 26 সেন্টিমিটার 7.54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে একই নদীর ছাতক উপজেলার একটি পয়েন্টে বিপদসীমার 63 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই নদীর একটি অংশে বিপদসীমার উপরে, আবার একই নদীর একটি অংশে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বৃষ্টি হলে নদীর পানি বৃদ্ধি পায়, আবার রোদ হলে যদি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে তাহলে নদীর পানি হ্রাস পায়। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার সকালে আমাকে যেমনটা জানিয়েছেন, যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে সুনামগঞ্জে হয়তো স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে যদি বৃষ্টিপাত কম হয় এবং উজান থেকে যদি পাহাড়ি ডলের পানি কম আসে তাহলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টির তেমন কোনো আশঙ্কা নেই। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, পাহাড়ি ডলের কারণে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের বিশমপুর উপজেলার একটি অংশের নিচু সড়ক, সেখানে পাহাড়ি ডলের কারণে সড়ক পানিতে তলিয়ে গেছে, সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে। বিশমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান যেমনটি জানিয়েছেন যে এটি নিচু সড়ক, যদি পাহাড়ি ডলের পানিতে তলিয়ে যায় তো বৃষ্টিপাত যদি না হয় এবং ডলের পানি কম আসে তাহলে এই সড়কটি আবার বিকালেই ভেসে যেতে পারে, আবার যান চলাচল শুরু হয়ে যাবে। তো সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সর্বশেষ যেমনটা জানিয়েছেন যে ভারী বৃষ্টিপাত হলে ও যদি চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হয়, পাহাড়ি ডল আসে, তাহলে সুনামগঞ্জে নদ নদী পানি বৃদ্ধি পাবে এবং সাময়িকভাবে একটি স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাত যদি না হয় এবং ভারী বৃষ্টিপাত যদি কয়েকদিন টানা না হয় এবং নদীর পানি কমে তাহলে সুনামগঞ্জে ভারী বড় বন্যার কোনো আশঙ্কা নেই। মারফি, সুনামগঞ্জ থেকে এই ছিল সুনামগঞ্জের নদীর পানি বৃদ্ধির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। 14 জুনে ট্রেনের টিকিট পেতে 1,85,00,000 বার সার্ভারের চেষ্টা চালিয়েছেন যাত্রীরা, তবু অধিকাংশরাই হয়েছেন নিরাশ। বারবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে অনেকেই ছুটে যান কমলাপুর রেল স্টেশনে। ভোগান্তি কমাতে অনলাইনের পাশাপাশি কাউন্টারেও টিকিট বিক্রির দাবি জানিয়েছেন অনেকে। এদিকে টিকিট কালোবাজারি রোধের কাছ থেকে যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার। ফার্স্ট একটু ঢোকার সময় একটু কিছুটা স্লো হয়েছিল, তারপরেও সাথে সাথে ঢুকতে পেরেছি, কিন্তু কথা হলো যে আমার সিট বুকিং দেওয়ার পরেও সিটটা আমাকে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। টিকিট কাটার জন্য আজকে প্রায় 5-6 দিন ধরে ট্রাই করতেছি আর কি, তো একদিনও হচ্ছে না। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট 8টার সময় তারা খুলে দেয়, যখন 8টা বাজে ঠিক ওই সময় আমি ওয়েবসাইটে ঢুকে দেখি, ক্লিক করি, কিন্তু দেখা যায় যে 20 টাকা টিকিট ইজ নট অ্যাভেলেবল। 8টার সময় যদি নট অ্যাভেলেবলই হয় তাহলে অ্যাভেলেবল কখন হবে? 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ 4 দিন টিকিটের চেষ্টা করেছি। ঠিক 8টা 1 মিনিট যখন পাইছে, 8টা পাইছে, তখনই স্টক আউট, জিরো দেখায়, আর একটাও টিকিট নেই। তাহলে সেক্ষেত্রে টিকিটগুলো গেল কোথায়? আমার কাছে এটাই প্রশ্ন। ভাড়াটিয়া পরিচয়ে স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান,
দীর্ঘদিন চক্রটি ভাড়াটিয়া সেজে এই অপরাধ করে আসছিল। চক্রটি প্রথমে টার্গেট ঠিক করে একটি এলাকায় বাসা ভাড়া নেয়, পরে সখ্যতা গড়ে তোলে। নিজেদের স্বর্ণকার পরিচয় দিয়ে বাসায় থাকা স্বর্ণালংকার পরিষ্কার করে দেওয়ার প্রস্তাব দেয় তারা। এভাবে আস্থা অর্জনের পর সবকিছু লুট করে পালিয়ে যায় তারা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চক্রের মূল হোতা আলী হাসান সোহেল সহ তার সহযোগী এক নারীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান কমান্ডার আরাফাত ইসলাম। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব 11-র একটি আভিযানিক দল গতকাল রাতে নরসিংদীর সদর থানার বাসাইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে এই প্রতারক চক্রের মূল হোতা এবং তার সহযোগীকে গ্রেফতার করে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ অর্থাৎ শেষ ধাপে নির্বাচন আগামীকাল। এই ধাপে 60 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার। প্রচারের শেষ দিনে সকাল থেকে রাত পর্যন্ত সক্রিয় ছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা যান ভোটারদের দ্বারে দ্বারে। এদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা মাঠে থাকবেন। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। মারফি, ধন্যবাদ আপনাকে। আসলে চতুর্থ ধাপের নির্বাচন চলছে সাথে নাই বরিশালেও, তবে বরিশালে কিন্তু এটি তৃতীয় ধাপের বলা যায়। তার কারণ তৃতীয় ধাপের যে নির্বাচনটি অনুষ্ঠিত হবার কথা ছিল গত 29 তারিখ, সেটি কিন্তু বরিশালের ঝড় এবং জলোচ্ছ্বাসের কারণেই কিন্তু সেটি পরিবর্তন করে 9 তারিখ নেওয়া হয়েছে। সুতরাং চতুর্থ ধাপের নির্বাচনটি এখন তৃতীয় ধাপের মতো চলছে বরিশালে। এই 10টি উপজেলার মধ্যে এই তৃতীয় ধাপে কিন্তু বরিশালে 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকালকে। আমি এখন আছি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। বরিশালের যে 3টি উপজেলা নির্বাচন হবে, একটি হচ্ছে বানুরীপাড়া, একটি উজিরপুর, অপরটি বাবুগঞ্জ। একটু আপনাকে দেখাতে চাচ্ছি, মূলত 12টা আর পর কিন্তু বলা হয়েছে যে এখান থেকে যেই ব্যালট বাক্সগুলো বা অন্যান্য নির্বাচনী সরঞ্জাম সেগুলো প্রেরণ করা হবে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে। একটু তথ্য জানিয়ে রাখি, বরিশালের বানুরীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন এবং বাবুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন আর উজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতিমধ্যে এই সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন এবং বরিশাল যে জেলা রিটার্নিং কর্মকর্তা। আমরা দেখেছিলাম যে সকালে কিন্তু বরিশাল জেলা পুলিশ লাইন্স থেকে যে পুলিশের যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি কিন্তু ব্রিফ করেছেন যারা ফোর্স রয়েছে তাদের উদ্দেশ্যে, এবং সেই ব্রিফের পরে কিন্তু তারা বেলা 11টার পর তারা বরিশাল পুলিশ লাইন ত্যাগ করে এবং সংশ্লিষ্ট থানা এলাকায় এসে উপস্থিত হবে এবং এখান থেকেই কিন্তু তাদের বন্টন করা হবে কে কোন কেন্দ্রে যাচ্ছে। তো সেক্ষেত্রে ইতিমধ্যেই এখানে আমরা দেখেছি যে পুলিশ রয়েছে, আনসার সদস্যরা রয়েছে, যারা প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং সবগুলি প্রস্তুত যে খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু তাদেরকে এই নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হবে, এমনটি আমরা তথ্য পেয়েছি। তবে এখানে যারা প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে যেই সব এলাকা নদী মাতৃক, নদী যেহেতু বরিশাল আপনি জানবেন যে বরিশাল নদীকুল এলাকা, সুতরাং নদীর ওপারে যেসব কেন্দ্রগুলো রয়েছে সেই সব কেন্দ্রে কিন্তু মূলত ব্যালট বাক্সগুলো খুব দ্রুত সময় পাঠানো হবে এবং যেই সব কেন্দ্রগুলো স্থল ভাগে রয়েছে সেখানে স্বাভাবিক সময় পাঠানো হবে। তো সর্বোপরি মোটামুটি বিকেল নাগাদের মধ্যেই কিন্তু ব্যালট বাক্স থেকে শুরু করে যে নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো হয়তোবা প্রেরণ করা সম্ভব হবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আর একটু তথ্য জানিয়ে রাখি, নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে বরিশাল জেলা প্রশাসক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে নিয়োগ করা হয়েছে। আগামীকাল পর্যন্ত আসলে অপেক্ষা থাকতে হবে যে আজকে কি ঘটনা ঘটছে, যেহেতু প্রতিটি এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মারফি, বরিশাল থেকে এই ছিল আমার কাছে নির্বাচনী সরঞ্জাম বিতরণের সবশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কুমিল্লার 14 গ্রামে দাঁড়িয়ে থাকা বিকল কাভার্ড ভ্যানের পেছনে অন্য আরেকটি কাভার্ড ভ্যানের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা 14 গ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোরের দিকে কুমিল্লা 14 গ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় ঢাকাগামী কাভার্ড ভ্যানটি ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। সেই গাড়িটিকে আরেকটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিয়ে
চালু করার জন্য সহযোগিতা করছিল। এ সময় তাদের গাড়িটিকে আবার পেছন থেকে অন্য আরেকটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে বিকল কাভার্ড ভ্যানের চালক ও সহকারী দুই গাড়ির মাঝখানে আটকে যান। পরে স্থানীয় লোকজন ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দীর্ঘ লড়াই শেষ, আর ফিরল না জ্ঞান। মাত্র ৩৯ বছর বয়সে শেষ হলো অভিনেত্রী ও মডেল রিশতা লাবণী সীমানার কর্মময় পথ চলা। হাসপাতালে ১৪ দিনের লড়াইয়ের পর আজ মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সীমানা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর খবর নিশ্চিত করেন সীমানার ছোট ভাই এজাজ বিন আলী। গত ২৫শে মে হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সীমানা ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। এবার ভারতের নির্বাচন প্রসঙ্গ। ভারতের লোকসভা নির্বাচনের ৫৪৩ আসনের ভোট গণনা চলছে। সবশেষ ২৯২ আসনে এগিয়ে আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির এনডিএ জোট। বিপরীতে ২২৫ আসনে এগিয়ে আছে রাহুল গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেসের ইন্ডিয়া জোট। এছাড়া পশ্চিমবঙ্গে ২৮ আসনে এগিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। উত্তরপ্রদেশের বারাণসীতে শুরুতে পিছিয়ে থাকলেও আবারও এগিয়ে আছে নরেন্দ্র মোদী। ওয়েনার ও রায়বেরেলিতে এগিয়ে আছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এছাড়া প্রাথমিক গণনায় এগিয়ে আছেন অমিত শাহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, স্মৃতি ইরানি। প্রাথমিক গণনায় পিছিয়ে আছেন মোহাম্মদ সেলিম, দিলীপ ঘোষ, ইউসুফ পাঠান, মেনকা গান্ধী, দীপশিতা ধর। এ পর্যন্ত বিজেপি ও কংগ্রেস দুদলই একটি করে আসনে বিজয় লাভ করেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ভারতের দিল্লি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, ভারতের 18তম নির্বাচনের ফলাফল নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? এই মুহূর্তে আমরা জানি যে ভারতীয় সময় সকাল 8টায় কিন্তু গোটা দেশব্যাপী প্রায় 450 ওপরে কিন্তু ভোট গ্রহণ যেখানে ভোট কাউন্টিং হচ্ছে সেই কাউন্টিং সেন্টারে কিন্তু কাউন্টিং শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গেও কিন্তু 55টি কেন্দ্রে কিন্তু কাউন্টিং শুরু হয়েছে। ব্যাপক নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দেশের সমস্ত কাউন্টিং সেন্টার। আমি এই মুহূর্তে রয়েছি দিল্লির ভাটনগর সর্বদয়া কন্যা বিদ্যালয়ের সামনে। এই মুহূর্তে গোটা দেশের যে ট্রেন্ড রয়েছে 292 আসনের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অর্থাৎ বিজেপির যে জোট তারা কিন্তু 292টি আসনে এগিয়ে রয়েছে এবং ইন্ডিয়া জোট কংগ্রেসের কিন্তু 288 আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা কিন্তু 23টা আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে যেটা এক মুহূর্তের খবর সেটা হচ্ছে 29টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, 12টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে এবং 1টি আসনে কিন্তু কংগ্রেস এগিয়ে রয়েছে। সকাল 8টার সময় ভোট গণনা শুরু হলেও এখন ভারতীয় সময় এখানে বাজে 11টা 42 সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে 3 রাউন্ড কিন্তু গণনা শেষ হয়ে গেছে। এই মুহূর্তে যেটা ট্রেন্ড বলছে সেটা কিন্তু যে ইন্ডিয়া জোট কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে, বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। কিন্তু দিল্লির সাধারণ মানুষের বক্তব্য, দিল্লির সাধারণ মানুষ তারা জানাচ্ছে কিন্তু দিল্লির যে 7টি লোকসভা কেন্দ্র রয়েছে সেই 7টি লোকসভা কেন্দ্রের মধ্যে কিন্তু তারা মনে করছেন 4টিতে কিন্তু ইন্ডিয়া জোট অর্থাৎ আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে যে জোটবন্ধন হয়েছে সেই জায়গায় কিন্তু 4খানা সিট কিন্তু তারা এগিয়ে যাবে। কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, বিজেপির একজন ইলেকশন এজেন্ট আমাদের জানিয়েছে তারা কিন্তু বলছে যে 7টি কিন্তু বিজেপি পাবে। কিন্তু দিনের শেষে কিন্তু ছবিটা আরো পরিষ্কার হয়ে যাবে, বিকেল 3:30-4টের মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু যে ট্রেন্ড আমরা জরিপে দেখেছিলাম 1 জুন জরিপে বিভিন্ন সংস্থা যেটা বলেছিল যে একেবারে বিজেপি অনেক 350টা আসন মতন পাবে, সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে 292টা 228টা পাচ্ছে ইন্ডিয়া জোট এবং অন্যান্যরা কিন্তু 23টা। সেই জরিপের কিন্তু যে যা বলা হয়েছিল সেটা কিন্তু অনেকটাই অমিল খুঁজে পাওয়া যাচ্ছে আজকে তৃতীয় রাউন্ডের শেষে। এবং ধন্যবাদ আপনাকে। টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে ইংল্যান্ড ও নেদারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের কেনসিংটন ওভালে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। টি-20 বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশরা এবারের আসরটা শুরু করতে চায় জয় নিয়ে।
এদিকে টি-20 বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো সংক্ষিপ্ত ভার্সনে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। তাই প্রথম ম্যাচটি স্মরণীয় করে রাখতে চায় স্কটল্যান্ড। রাত 8:30টায় শুরু হবে দু দলের লড়াই। অন্যদিকে আরেক ম্যাচে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ নেপাল গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 9:30টায়। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।